আসসালামু আলাইকুম। সকাল ৭টা। আজ সোমবার ২৭শে জ্যৈষ্ঠ, ৩রা জিলহজ, ১০ই জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতেই শিরোনাম। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে শপথ অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী বাংলাদেশ, ভুটানের প্রধানমন্ত্রীকে বললেন শেখ হাসিনা। প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় এবং প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, জাতীয় সংসদের তথ্য প্রকাশ। বিএনপির আমলে যে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছিল তা থেকে দেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা, বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের সুরক্ষায় প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রমাণ, মন্তব্য তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে নিজ দলের পরাজয়ের পর ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট। এবং নিউ ইয়র্কে আইসিসি টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে ৬ রানে হারালো ভারত। একই ভেন্যুতে আজ রাতে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। গতকাল বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে নতুন দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ গ্রহণের মঞ্চে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিদেশি নেতারা একে একে মোদীকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে গেলে নরেন্দ্র মোদী শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দেন এবং তারা হ্যান্ডশেক করেন। সংক্ষিপ্ত সাক্ষাতে দুই নেতা একে অপরের খোঁজখবর নেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে রাষ্ট্রপতি ভবনের ব্যাংকোয়েট হলে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলসের শীর্ষ নেতারাও নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক ৮,০০০-এর বেশি বিশিষ্টজন উপস্থিত ছিলেন। আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, ভারতের 18তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293টি আসন এবং বিরোধী ইন্ডিয়া ব্লক 234টি আসন পেয়েছে। নরেন্দ্র মোদীকে প্রথম অভিনন্দন জানানো বিদেশি নেতাদের মধ্যে অন্যতম বাংলাদেশের প্রধানমন্ত্রী, যা দুই নেতার মধ্যে উষ্ণ ব্যক্তিগত সম্পর্কের প্রতিফলন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপির 96 বছর বয়সী সিনিয়র নেতা লালকৃষ্ণ আদবানির সঙ্গে গতকাল তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভারতের বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। এছাড়াও তাঁরা সৌহার্দ্য বিনিময় এবং অতীতের স্মৃতি রোমন্থন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে গতকাল দিল্লির একটি হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজন এবং বাংলাদেশ ইতোমধ্যেই ভারতের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সাংবাদিকদের ব্রিফ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে উভয় দেশ বিদ্যমান বহুমুখী সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। প্রধানমন্ত্রী কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতকে দেওয়া জায়গার যথার্থ ব্যবহারের উপর জোর দেন এবং আশা করেন ভুটান সেখানে শিল্প গড়ে তুলবে। ভুটানের প্রধানমন্ত্রী তার দেশে একটি বার্ন ইউনিট নির্মাণ এবং ১ বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রী মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন এবং প্রেস সচিব নাইমুল ইসলাম খান এই সময় উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে প্রতি জেলায় কমপক্ষে একটি করে বিশ্ববিদ্যালয় এবং প্রতি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম চলমান আছে। এক্ষেত্রে যে সকল জেলায় বিশ্ববিদ্যালয় নেই সেই জেলাগুলোতে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। স্পিকার ড শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন গতকাল পুনরায় শুরু হলে শিক্ষামন্ত্রী এক প্রশ্নের জবাবে এইসব কথা বলেন। বৈঠকের শুরুতেই মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপিত হয়। শিক্ষামন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, দেশে বর্তমানে ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদান করা হয়েছে। এর মধ্যে ১০৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। অপর এক প্রশ্নের উত্তরে মহিবুল হাসান চৌধুরী সংসদকে জানান, সকলের জন্য শিক্ষাক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করা এবং অষ্টম শ্রেণী পর্যন্ত সকল নাগরিকের প্রবেশগম্যতা সহজতর করার লক্ষ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা রয়েছে সরকারের। আরেক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিংয়ের পাশাপাশি সামাজিক অপরাধসমূহ প্রতিরোধ, প্রতিকার এবং অবসানের লক্ষ্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বুলিং এবং র্যাগিংয়ের প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা ২০২৩ প্রণয়ন করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মোক্তাদির চৌধুরী সংসদকে জানান, রাজধানীতে রাজুকের অনুমোদনহীন ও ব্যত্যয়কৃত ভবনের হালনাগাদ তালিকা তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এক প্রশ্নের জবাবে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর কল্যাণের জন্য সরকার ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে ভিক্ষুকদের পুনর্বাসন করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে ডাক্তার দীপু মনি বলেন, সরকার সারা দেশে ভিক্ষুকদের ডাটাবেস তৈরির পরিকল্পনা করেছে। ডাক্তার দীপু মনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে দেশের সকল উপজেলায় পর্যায়ক্রমে ন্যূনতম একটি করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হবে। এদিকে সংসদে গতকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২-২০২৩ উপস্থাপন করেন। এছাড়া সংসদে ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। সাধারণ আলোচনায় অংশ নিয়ে বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সংসদের বৈঠক আজ বিকেল ৪টায় আবার বসবে। স্পিকার ড শিরীন শারমিন চৌধুরীর সাথে গতকাল তার বাসভবনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ড্রা বার্গ ভন লিন্ডে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, বাজেট অধিবেশন, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ড শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন। তিনি বলেন, তৈরি পোশাক খাতে কর্মরত নারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। স্পিকার বলেন, এদেশে রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে। সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ড্রা বার্গ ভন লিন্ডে বলেন, বাংলাদেশ সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর অতিক্রম হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের নারীরা সকল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে। এই সময় তিনি নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকারের নেতৃত্বদানকারী ভূমিকার প্রশংসা করেন। এই সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, তা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় কথা বলেন দলের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাজেট করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দুর্নীতি করে কেউ পার পাবে না। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে এবং বেগম খালেদা জিও করেছে, তারাও তাহলে দুর্বৃত্ত। আর লুটপাটের জন্য রাঘব বোয়ালদের এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা
এই দেশকে উদ্ধার করেছে। লুটপাট করার জন্য লুটপাট আমরা বন্ধ করেছি। লুটপাট করে কেউ এখানে পার পেয়ে যেতে পারবে না। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৃহীত কর্মসূচি সারা দেশের অট পর্যায় থেকে পালন করা হবে। তিনি বলেন, ২৩শে জুন সকালে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম এবং সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান সহ ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ যৌথ সভায় উপস্থিত ছিলেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সদিচ্ছার প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি গতকাল সচিবালয়ের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৩০তম সভায় এই মন্তব্য করেন। সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের বিস্তৃতি ও স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ ও সুরক্ষায় বিশ্বাস করেন। তিনি বলেন, গত ১৫ বছরে গণমাধ্যমের যেমন বিস্তৃতি ঘটেছে, তেমনি সাংবাদিকদের কল্যাণেও নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন প্রণয়নের মাধ্যমে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্ট গঠন প্রমাণ করে তাঁর নেতৃত্বাধীন সরকার সাংবাদিক বাধ্য। তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে নিয়মিতভাবে দুস্থ, অসচ্ছল, দুর্ঘটনায় আহত সাংবাদিকদের এবং মৃত সাংবাদিকদের পরিবারের অনুকূলে কল্যাণ অনুদান প্রদান করা হচ্ছে। চলতি অর্থবছরের তৃতীয় শেষ পর্যায়ে ২,৮,০০,০০০ টাকা অনুদান প্রদান করা হচ্ছে। এই ট্রাস্ট থেকে সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য বৃত্তি প্রদান কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। এইসব কার্যক্রম সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের অঙ্গীকারের বহিঃপ্রকাশ। ট্রাস্ট থেকে কল্যাণ অনুদান প্রদানে সাংবাদিকদের বাছাইয়ের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার কথাও এই সময় পুনর্ব্যক্ত করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব সুভাষচন্দ্র বাদল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ও ট্রাস্টি বোর্ড সদস্য জাফর ওয়াজেদ এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার ও ট্রাস্টি বোর্ড সদস্য মোহাম্মদ শাহিনুর মিয়া সভায় উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত দেশের ১৯টি উপজেলা পরিষদে গতকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়। উল্লেখ্য, ১৯ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে গতকাল শেষ হয় উপজেলা পরিষদ নির্বাচন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার.gov.bd-তে। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে। পেনশন এখন সবার জন্য। বৃদ্ধ বয়সে যা দেবে অর্থনৈতিক নিরাপত্তা। রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন upension.gov.bd। সর্বজনীন পেনশনে বেছে নিন আপনার স্কিম। জাতীয় পেনশন কর্তৃপক্ষ। খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি। এ সময় পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান। সেখান থেকে পাবনা সার্কিট হাউসে যাওয়ার পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ৪ দিনের সফরে রাষ্ট্রপ্রধান স্থানীয় ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
মিয়ানমারের রাখাইন রাজ্যের কারাগারে বন্দী ৪৫ জন বাংলাদেশি নাগরিক তাদের নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর বাংলাদেশে ফিরেছেন। একই সাথে মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেয় ১৩৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী, বর্ডার গার্ড, পুলিশ, বিজিপি ও অন্যান্য সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে মিয়ানমারের জাহাজ UMS শিনডুইন ৪৫ জন বাংলাদেশিকে নিয়ে গত শনিবার সকালে সিটুয়ে বন্দর থেকে রওনা হয়ে কক্সবাজার BIWTA ঘাটে পৌঁছে এবং গতকাল মিয়ানমারের ১৩৪ জন সেনা ও অন্যান্যদের নিয়ে বাংলাদেশ ত্যাগ করে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আন্তঃ মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম সম্পন্ন হয়। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবার আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ৩০ জুন দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গতরাতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের ফল প্রকাশের পর তিনি এই সিদ্ধান্ত নেন। ম্যাক্রোর প্রতিদ্বন্দ্বী ম্যারি লি পেনের দল ন্যাশনাল র্যালি ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের পর ফ্রান্সের প্রেসিডেন্ট আগাম নির্বাচনের এই ঘোষণা দেন। এদিকে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক পূর্বাভাসে দেখা যাচ্ছে যে মধ্য ডানপন্থী ইউরোপিয়ান পিপলস পার্টির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা জোরালো হয়েছে। ইইউ নির্বাচনে ইতালি, অস্ট্রিয়া ও জার্মানিতে মধ্য ডানপন্থী জয়ী হয়েছে, অপরদিকে লিবারেল ও গ্রিন পার্টি পরাজিত হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন। এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনী জানায়, গতকাল খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সর্বশেষ এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। ভারত শাসিত কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গিরিখাতে পড়ে গেলে কমপক্ষে ৯ ব্যক্তি নিহত এবং ৩৩ জন আহত হয়। সূত্র জানায়, গতকাল বাস দুর্ঘটনাটি ঘটে বিরোধপূর্ণ এলাকাটির দক্ষিণাঞ্চলে রেইসি শহরের কাছে। সেখানে জঙ্গিরা বাসটিকে ঘিরে ফেলে ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এখন শুনুন কৃষি সংবাদ। সিলেটের কৃষকরা এখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুফল পাচ্ছেন। সরকারের সময়োপযোগী চিন্তাধারা বাস্তবায়নের ফলে বাড়ছে ফসল উৎপাদনের হার। এ নিয়ে এবারে থাকছে আমাদের সিলেট প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। সিলেটের কৃষি খাতে যন্ত্রের ব্যবহার বেড়েছে। সনাতন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে এখন আধুনিকায়ন ও বাণিজ্যিকীকরণের দিকে হাঁটছে এখানকার কৃষি। এ খাতে উৎপাদন বৃদ্ধি, ফসল সংগ্রহোত্তর অপচয় হ্রাস, ফসলের নিবিড়তা বৃদ্ধি, শস্যের গুণগত মান বৃদ্ধি, সময়, শ্রম দক্ষতা ও অর্থের সাশ্রয় সহ কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে যান্ত্রিকীকরণ রাখছে বিরাট ভূমিকা। ধান ঝাড়া লাগবে না, আমার খেয়ার গুণান একবারে নাড়া লাগবে না, সবকিছুর জন্যই সুবিধা আমার জন্য। খাদ্য নিরাপত্তার জন্য ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করা অতীব জরুরি। ফসলের নিবিড়তা বৃদ্ধি করা ও উন্নত ফসল ব্যবস্থাপনার একটি অঙ্গ হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ। এ ব্যাপারে আশাবাদী কৃষি সংশ্লিষ্টরাও। খরা মৌসুমে অনেক সময় শ্রমিকের অভাবে আমাদের কৃষকরা তাদের ফসল সময় মতো কর্তন করতে পারে না, মাড়াই করতে পারে না। এতে আমাদের অনেক সময় ফসলের ক্ষতি হয়ে যায়। দ্বিতীয়ত উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। তো সরকার চাচ্ছে কৃষকরা যেন লাভবান হয়, অল্প সময়ে যাতে অধিক ফসল উৎপাদন করতে পারে, এই জন্য খামার যান্ত্রিকীকরণের প্রচেষ্টা সরকার অব্যাহত রেখেছে। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সঞ্জয় সরকার, বাংলাদেশ বেতার, সিলেট। বিশ্বকাপ ক্রিকেটের খবর। বিশ্বকাপ টি-20 ক্রিকেটে আজ বাংলাদেশ তাদের নিজস্ব দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত 8:30টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করবে। এদিকে নিউ ইয়র্কে গতকাল পাকিস্তানকে 6 রানে হারিয়েছে ভারত। গতকাল নর্থ সাউন্ডে দিনের অপর ম্যাচে স্কটল্যান্ড 7 উইকেটে ওমানকে হারিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:13 এবং সূর্য অস্ত যাবে 6:43। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার।
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে শপথ অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী বাংলাদেশ, ভুটানের প্রধানমন্ত্রীকে বললেন শেখ হাসিনা। প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় এবং প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, জাতীয় সংসদে তথ্য প্রকাশ। বিএনপির আমলে যে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছিল তা থেকে দেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা, বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, সাংবাদিকদের সুরক্ষায় প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রমাণ, মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। এবং নিউ ইয়র্কে আইসিসি টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে 6 রানে হারালো ভারত। একই ভেন্যুতে আজ রাতে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার.gov.bd-তে। এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন প্রচারিত সংবাদ। খবর শেষ হলো।